লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর ঠাম্মা। ঘুম থেকে উঠেই মোবাইলটা প্রথমে চেক করা তানিয়ার বহুদিনের অভ্যেস। কাল রাতে 12:30 পর্যন্ত অনলাইনে ছিল। দেবদূতকে খানপুরেরও মেসেজ করেছে সন্ধে থেকে। প্রতিটা মেসেজ সিন হয়ে পড়ে আছে ইনবক্সে, একটারও কোনো উত্তর নেই। এমনকি দেখা যাচ্ছে সকাল 7টা নাগাদ সে একবার অনলাইনে এসেছিল, কিন্তু একটা গুড মর্নিং টেক্সট পর্যন্ত ওর তরফ থেকে আসেনি। সকালবেলায় মনটা খারাপ হয়ে যায় মেয়েটার। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে চায়ের কাপটা হাতে নিয়ে খবরের কাগজের পাতায় চোখ বোলাতে থাকে। সকালে রোদ্দুর এসে ঘরের মেঝেতে পড়েছে। মা বাপি দুজনেই অফিস যাবে বলে রেডি হচ্ছে। ঠাকুমা পুজোর ঘরে, সেখান থেকে তানিয়াকে দেখে তিনি বলেন, দিদি ভাই মাঝে মাঝে তো হারমোনিয়ামটা বের করে বসতে পারিস সকালের দিকে, তোর কলেজ যেতে এখনো ঢের দেরি আছে। কিছুক্ষণ রেওয়াজ করে নিলে অসুবিধা নেই তো। চা শেষ করে ঠাকুর ঘরের চৌকাঠে গিয়ে তানিয়া বসে। ঠাকুমা যত্ন করে গোপালকে গা মুছিয়ে দিচ্ছেন। ওকে চুপ করে বসে থাকতে দেখে সুহাসিনী দেবী বলেন, কি ব্যাপার রে, মন মেজাজ খারাপ নাকি? না, তেমন কিছু না। তেমন কিছু না হলে ঠাকুর ঘরের চৌকাঠে এসে বসার পাত্রী তুমি নাও দিদি। কি হয়েছে বলো না আমায়। চুপ করে থাকে তানিয়া। কোন দিক থেকে শুরু করবে, কি যে বলবে সেটাই বুঝে পায় না। সুহাসিনী আবার খোঁচান, কিরে কোনো সমস্যা হয়েছে? টাকা লাগবে? আমার থেকে দিয়ে দেব, তুই এত ভাবিস না। খোকা বা বৌমাকে বলতে হবে না। বন্ধুদের সঙ্গে কোথাও যাবি বুঝি? নতুন কোনো সিনেমা এসেছে? না গো ঠাম্মা, ব্যাপারটা সেরকম নয়। তাহলে ব্যাপারটা কিরকম বল দেখি। আমি আর আমার গোপাল একসাথে শুনবো আজ। দুজনে মিলে চেষ্টা করেও তোর সমস্যার সমাধান করতে পারবো না বলে মনে হয়? তানিয়া ফ্ল্যাটের ভিতরের দিকে চোখ বুলিয়ে নেয়। মা আর বাপি এখন ডাইনিংয়ে, খাওয়া প্রায় শেষের দিকে। ঠাম্মার দিকে চোখ টিপে বলে, বাপি মা আগে বেরিয়ে যাক, তারপর বলছি। সুহাসিনী বলেন, তোর সেই বিশেষ বন্ধুটিকে নিয়ে সমস্যা হলো নাকি দিদি? সমস্যা তো বটেই, খুব অদ্ভুত রকমের সমস্যা জানো। দাঁড়া, খোকার বৌমা বেরোক, আমি ঠাকুরকে সকালের পুজোটা দিয়ে নি। ওরা বেরোলে তুই বারান্দায় আমাদের দুজনের জলখাবার নিয়ে বস, আমি আসছি। 10 মিনিটের মধ্যেই তানিয়ার মা আর বাবা রেডি হয়ে বেরিয়ে যান। ওর মা একটা কলেজে পড়ান, বাবার অফিস সল্ট লেকে। সকাল 9টার মধ্যেই দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তানিয়াকেও অনেক সময় ওনাদের সঙ্গে বেরোতে হয়, কিন্তু আজ কলেজের ক্লাসের শিডিউলটা একটু অন্য রকম, তাই ওর বেরোতে বেরোতে 11টা হয়ে যাবে। তানিয়া ফ্ল্যাটের দরজাটা লক করে বারান্দায় গিয়ে বসে। আশেপাশের ফ্ল্যাটগুলো থেকে রান্নার গন্ধ আসছে। বারান্দা থেকে উঁকি মেরে দেখে রিজু গোটা কয়েক ওর মতোই বাচ্চা জুটিয়ে নিয়ে ক্রিকেট খেলার তোড়জোড় করছে। গতকালই সিঁড়িতে ওর সঙ্গে দেখা হয়েছিল। অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে, তখনও স্কুল থেকে সবে ফিরছে। ওকে দেখে বলেছিল রাত্রিরে ব্যাডমিন্টন খেলবো, তানিয়া দি চলে এসো। তানিয়া হেসে ওর মাথার চুলগুলো ঘেটে দিয়েছিল। ওদিকে দাস কাকুর মেয়েটা কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছে। তানিয়া চেয়ারে হেলান দিয়ে বসে মোবাইলে ইউটিউব ঘেটে শুভমিতার একটা গান চালিয়ে দেয়। কিছুক্ষণ পরে সুহাসিনী দেবী নাতনির পাশের চেয়ারে এসে বসেন। হাতে জলখাবারের প্লেটটা তুলে নিয়ে বলেন, এবার বল তো দিদি ভাই, সমস্যাটা ঠিক কী রকম হচ্ছে? সমস্যাটা খুব অদ্ভুত জানো ঠাম্মা। কাল সন্ধ্যে থেকে আমি দেবদূতকে 15খানা মেসেজ করেছি। ও অনলাইনে আসছে, আবার মেসেজ পড়ছে, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। আর এটা শুধু কালকের সন্ধ্যের ব্যাপার নয়, মাস দেড়েক ধরে চলছে। মেসেজের উত্তর না দিয়ে তোকে ফোন করে নিচ্ছে কি? ফোন করছে, কিন্তু আগের মতো সেই মাখো মাখো ব্যাপারটা আমি আর খুঁজে পাচ্ছি না। বারবার বলেছি তুমি এতটা ইমোশনালি আনঅ্যাভেলেবেল হয়ে থেকো না, আমার কষ্ট হচ্ছে। ও ব্যাপারটা বোঝেই না। ব্যাপার তো তাহলে গুরুতর দিদি ভাই। বছর খানেকের মধ্যেই যদি মাখো মাখো ব্যাপারটা উধাও হয়ে যায়, তাহলে সারা জীবন তোমরা থাকবে কি করে একসাথে? ওভাবে পরে তো কথা বলেই নেব। তাই মেসেজের উত্তর না দিলেও চলে, সব সময় শুধুই ব্যস্ততা। বলে এত টাফ শিডিউল চলে, তার মধ্যে সময় বের করে মেসেজ করা সম্ভব নয়। কথা বললেও সব সময় ওর প্রজেক্ট, টাইমলাইন, প্রমোশন, আত্মীয় স্বজনদের গল্প। আমাদের নিজস্ব গল্প যেন কোথায় হারিয়ে গেছে। তানিয়ার চোখের কোণে অশ্রু টলমল করে। ও মেসেজে যখন উত্তর দিচ্ছে না, তুই বা মেসেজ করে চলেছিস কেন? বন্ধ করে দে মেসেজ করা।
আসলেও সব সময় আমার কল ধরে না। তখন যদি কিছু বলার থাকে আমি সেটা মেসেজে লিখে দিই। আর এমনিও তো বলো অনেক কিছুই ইচ্ছে করে ওকে বলতে, যেগুলো দুম করে ফোন করে বলো কি বলছো বললেই গুছিয়ে বলা সম্ভব হয় না। সুহাসিনী দেবী নাতনির দিকে তাকিয়ে বলেন, এই যে তুইও না চাইতেই ওকে এত গুরুত্ব দিচ্ছিস, ঘন ঘন মেসেজ করছিস, কল করছিস, আদুরে কথা লিখে পাঠাচ্ছিস, এতেই যত সর্বনাশ। এতে সর্বনাশের কি হলো? এটা তো সম্পর্কে থাকার সময় দুটো মানুষের মধ্যে হওয়া খুব কমন ব্যাপার না? যদি সম্পর্কে থাকা আর একটা মানুষ এই আবেগের মূল্য না বোঝে, তখন এইগুলোই তোকে খুব কষ্ট দেবে। সঙ্গে তাল মেলাতে পারে তখন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই সে সম্পর্কটাকে আরও শক্তপোক্ত করে তোলে। তাহলে বলছো দেবদূত আমার এই আবেগের দাম দিতে পারছে না? আমি বলছি না রে দিদি, ওর আচরণ বলছে তোর কাছ থেকে এইগুলো পাওয়াটা ও নিজের প্রাপ্য বলে ধরে নিয়েছে, কিন্তু বিনিময়ে কিছু যে তোকেও ফেরত দেওয়া উচিত সে বোধটাই ওর হচ্ছে না। তানিয়া ঠাকুমার দিকে তাকিয়ে বলে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি দিনের শেষে। সারাদিন ধরে ওর একটা ফোন বা একটা টেক্সটের জন্য অপেক্ষা করতে করতে আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছি। যে কাজই করি না কেন মনটা সবসময় ফোনের দিকেই পড়ে থাকে, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। আমার কথা যদি শুনিস দিদি, ওকে মেসেজ করা আপাতত বন্ধ কর, একটু শক্ত হয়ে বসে দেখি। যদি ভরসা থাকে তবে দেবদূত যতক্ষণ না নিজে তোকে কল করছে তুই আগ বাড়িয়ে আজ থেকে আর কল করতে যাস না। নিজেকে সামলা, নয়তো এই সম্পর্ক তোকে ভেতরে ভেতরে শেষ করে দেবে। কাউকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া বড্ড কষ্টকর রে। আপাতত ওর দেখি রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে কলেজে চলে যা। দেবদূতকে ছাড়াও তোর একটা বিশাল বড় জগৎ আছে, সেই জগতে নিজেকে ভালো রাখার চেষ্টা কর। বারান্দা থেকে উঠে তানিয়া কলেজের জন্য একটা কুর্তি আর জিন্স বার করে নেয়। তারপর স্নান করতে করতে ভাবে, ঠাম্মা অনেক দিনের পুরনো মানুষ হলেও কথাটা ঠিকই বলেছে। দেবদূত ধরেই নিয়েছে ও যাই করুক না কেন আমি সেটা মেনে নেব। দু একবার গাইগুই করলেও ওকে ছেড়ে যেতে কোনোদিন পারবো না। তাই আমার সঙ্গে যা খুশি করা যায়। ওর এই বদ্ধমূল ধারণাটা না ভাঙতে পারলে সত্যি খুব বিপদ। স্নান করে রেডি হয়ে তানিয়া বেরিয়ে পড়ে কলেজের দিকে। সারাদিনে হাজারবার দেবদূতকে মনে পড়লেও 4:30-5টা পর্যন্ত অনেক কষ্ট করে নিজেকে সামলে রাখে। সকাল থেকে বিকেল হয়ে গেল, ওকে একটা ফোন করার প্রয়োজনও মনে করেনি ছেলেটা। তানিয়াও আর জেদ করে একটা মেসেজও করেনি। থাক দেখি কতক্ষণ তুমি আমায় ছেড়ে থাকতে পারো। মনে মনে এই কথা ভাবতে ভাবতে কমপ্লেক্সে ঢুকে দেখে ওদের ফ্ল্যাটের নিচে বাপির গাড়িটা দাঁড় করানো আছে। এত তাড়াতাড়ি বাপির তো আসার কথা নয়। তড়িঘড়ি পা চালিয়ে ফ্ল্যাটে এসে পৌঁছয়েও তারপরই মনে পড়ে আজ বাপির বন্ধু সৌরেন কাকুর ছেলের বিয়ের রিসেপশন, ওদের সকলের নেমন্তন্ন। ওকে দেখে ওর মা বিরক্ত হয়ে বলেন, কাল তোকে বারবার করে বললাম 6:30টায় আমরা সৌরেন দাদের বাড়িতে যাওয়ার জন্য এখান থেকে বেরোবো। যেতেই তো ঘন্টা দেড় লেগে যাবে, তুই এখন এসে পৌঁছলি। কখন রেডি হবি, কখন যাবি বলতো? সৌরেনদা বারবার করে বলে দিয়েছে যতটা আগে পারি যেন পৌঁছই। সুহাসিনী দেবীও ঘর থেকে উঠে এসে বলেন, আমি বলি কি বৌমা, তোমরা গাড়িটা নিয়ে বেরিয়ে যাও। দিদিভাই ধীরে সুস্থে রেডি হোক, তারপর এখান থেকে একটা কিছু বুক করে পৌঁছে যাবে। ওদিকে বাপির ফোনে তখন বিয়ে বাড়ি থেকে বারবার ফোন ঢুকছে। বাপির অন্য বন্ধুরা ওখানে অলরেডি পৌঁছে গেছে, তাই ওনারা আর দেরি না করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন। বাবা মা বেরিয়ে গেলে তানিয়া সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়ির জন্য তৈরি হতে থাকে। ঠাকুমার সঙ্গে তানিয়ার সম্পর্কটা একদম বন্ধুর মতো। দুলটা পড়তে পড়তেও বলে, ঠাম্মা এখন 7:15 বাজে, দেবদূত একবারও আমাকে আজ সারাদিনে কল করেনি, আমিও করিনি। কোথাও যাওয়ার আগে আমি সেজে সবসময় ওকে ভিডিও কল করে দেখাই, আজ তাও করব না? করতে হবে না, কিন্তু বেরোনোর আগে একখানা খুব সুন্দর করে ছবি তুলে তোদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিস দিদি। তাতে কি হবে? শোন দিদি, বয়সটা আমার হাওয়ায় বাড়েনি। তুই বলছিলি না ও মাঝে মাঝে অনলাইনে আসে, ওর চোখেই ছবিটা পড়লে রিয়াকশনটা কি হয় তুই দেখে নিস একবার। ওকে ছাড়া তুই সুন্দরভাবে দিন কাটাচ্ছিস, এটাও মেনে নিতে পারবে ভেবেছিস? তানিয়া ঠাম্মার গলা জড়িয়ে ভাঙা গালে একটা চুমু খেয়ে বলে, কি বুদ্ধি গো তোমার ঠাম্মা। বুদ্ধি না দিদি ভাই, এটাকে অভিজ্ঞতা বলে। তোমার ওই আকুলতা কান্নাকাটি ওর ইগোটাকে বুস্টিং করছে। ও নিজেকে বিশাল কেউকেটা মনে করছে। যখনই দেখবে
তোমার ওর জন্য সেই আকুলতা আর নেই, তখনই ওর পায়ের তলার মাটি কেঁপে উঠবে। তোমাকে হারানোর ভয় ওকে চেপে ধরবে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলেন, 7:30 বাজতে গেল, এবার তুই বের হ, না হলে ওখানে 9টাতেও পৌঁছতে পারবি না। বৌমা খোকা খুব রাগ করবে। তানিয়া বাড়ি থেকে বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। ক্যাব যখন হাজরার কাছে, তখন হঠাৎ ফোনে দেবদূতের কল ঢোকে। তুমি কোথায় এখন? ক্যাবে, বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ি যাচ্ছ, সে যে আমাকে আজ ভিডিও কল করলে না তো? তোমার আমার মেসেজের উত্তর দেওয়ার সময় নেই আর ভিডিও কল ধরার সময় হতো? তুমি তো সারাদিনে আমাকে একটা কল করতে পারতে, সে তো তুমিও করতে পারতে। আমি ভাবলাম যে মানুষ খান 25 মেসেজের একটা উত্তর দেওয়ার সময় পায় না, তেমন ব্যস্ত লোককে কল করে বিরক্ত করে কি হবে? তুমি আজ কলেজ যাওনি? কেন যাব না, যা যা করার সারাদিনই সবই করেছি। ক্যাবে বিয়ে বাড়ি যাচ্ছ কেন? বিয়ে বাড়ির কথা আমার মনে ছিল না, কলেজে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, ফিরতে একটু দেরি হয়েছে। ওই বিয়ে বাড়িতে বাবা মার বন্ধু বান্ধবরা সব পৌঁছে গেছে, তাই ওরা আগেই বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে, আমি এখন ক্যাবে যাচ্ছি। আমায় বলতে পারতে, আমি তোমায় পৌঁছে দিতাম। কি করে জানবো বলো তোমার হাতে এত সময় আছে? আমায় ছাড়া প্রায় গোটা একটা দিন তুমি কাটিয়ে দিতে পারলে। তুমি তো শিখিয়ে দিয়েছো, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তোমার মেসেজের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে চোখের জল ফেলে বালিশ ভিজিয়ে যখন শুতে গেছি, তখন বুঝেছি তুমি শেখাতে চাইছো তোমার মেসেজের অপেক্ষা যেন আমি না করি। একটা কলের জন্য যখন সারাদিন ছটফট করেছি, তারপর তোমায় ফোনে পেয়ে যখন বোঝানোর চেষ্টা করেছি যে তোমাকে আমি কতটা মিস করি, তুমি তোমার ব্যস্ততার গল্প শুনিয়েছো। আমি বুঝেছি আমায় ছাড়া গোটা দিনটা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। বুঝেছি আমাকেও আমার মতো করে সারাদিনটা ঝোঁকে নিতে হবে, না হলে এ কষ্ট আমাকে কুরে কুরে খাবে। আর আজ যখন সারাদিন তোমায় ছাড়া আমি সত্যি কাটিয়ে দিলাম, তখন তুমি আমায় প্রশ্ন করছো সারাদিন আমায় ছেড়ে কাটালে কি করে? কি অদ্ভুত শোনাচ্ছে না গো ব্যাপারটা? তুমি তো এটাই চেয়েছিলে। ফোন ধরে দেবদূত প্রান্তে নীরব হয়ে বসে থাকে। তানিয়া বলে, তোমায় আমি ভীষণ ভালোবাসি, কিন্তু তাই বলে আত্মসম্মান খুইয়ে দিনের পর দিন সম্পর্কে এতটা একপেশে এফোর্ট দিতে পারবো না। তুমি আমার আবেগ, আমার মন সব ভেঙে ফেলেছো। গলা ভারী হয়ে আসে তানিয়ার। কোনো মতে বলে, বিয়ে বাড়ি এসে গেছে, আমি এখন ফোন রাখবো। রাতে আমার ফিরতে দেরি হবে। বিয়ে বাড়ির মধ্যে এই নিয়ে কোনো কথা বলার জন্য তুমি আমায় ফোন আর করো না। কলটা কেটে ক্যাবের ভাড়া মিটিয়ে তানিয়া বিয়ে বাড়িতে ঢুকে যায়। গল্ফ গ্রিনের ফ্ল্যাটে বসে দেবদূত তখন ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপটা হাতে নিয়ে বসে আছে। তানিয়া ওকে ফোন করতে বারণ করলো এখন। যে মেয়েটা হাজার প্রতিকূল পরিস্থিতিতেও ও একসময় ওর ফোন ধরেছে। নিজের উদাসীনতার প্রতি বিরক্ত লাগতে থাকে দেবদূতের। সত্যি তো, সম্পর্কের শীতলতা ঠেকাতে দুজনকে সক্রিয় থাকতে হয়, কিন্তু ওর উদাসীনতার উদ্দেশ্য সম্পর্ক শেষ করে দেওয়া ছিল না। ও শুধু ভেবেছে তানিয়া তো ওরই, ওকে ছেড়ে যেতেই পারে না কখনো। তাই হারানোর ভয়টাই ওর মধ্যে থেকে চলে গেছিল, যে ভয়টা এখন ওর গলা টিপে ধরতে আসছে। হাতে মোবাইলটা নিয়ে তানিয়ার নাম্বারটা ডায়াল করতে গিয়েও কেটে দেয় ছেলেটা। তারপর কি মনে হতে অন্য একজনকে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর ও প্রান্তে একজন ফোন ধরেন। হ্যালো দাদু ভাই, আমি জানতাম তুমি ফোন করবে। খুব ভুল হয়ে গেছে ঠাম্মা, তানিয়া খুব কষ্ট পেয়েছে। ও বোধহয় আমার থেকে এবার দূরে সরে যাবে। গলার কাছে দলা পাকানো কষ্টটা দেবদূতের কণ্ঠ রোধ করে দেয়। বরফ গলাতে কি লাগে জানো তো? তাপ। ঠিক বলেছ। তোমার ভালোবাসার উষ্ণতা দিয়ে তোমাদের সম্পর্কে জমে ওঠা বরফটা গলিয়ে দিতে পারবে না দাদু ভাই? পারবো ঠাম্মা। উপচে পড়া চোখের জলটা মুছে নিয়ে দেবদূত উত্তর দেয়, তবে তাই করো। ও যে ভীষণ অভিমান করে আছে ঠাম্মা। ওরে বোকা ছেলে, অভিমান মানুষ কেন করে জানো? যাতে তার মানুষটা এসে অভিমান ভাঙিয়ে তাকে আরও বেশি করে কাছে টেনে নেয়। এ তো আরো বেশি করে কাছে পাওয়ার একটা অছিলা। তাই ঠাম্মা। হাসতে থাকেন সুহাসিনী দেবী। শুধু মনে মনে ভালোবেসে গেলে হয় না দাদু ভাই, ওটা হাবে ভাবে প্রকাশও করতে হয়, না হলে উল্টো দিকের মানুষটা বুঝবে কি করে? এই বুড়িটাকে আর কিছু জিজ্ঞেস করো না দাদা। এবার তুমি কি করে তোমার স্ত্রী রাধিকার মানভঞ্জন করবে, সেটা যে তোমাকেই ভেবে বার করতে হবে কেষ্ট ঠাকুর। ঠাম্মার কথা শুনে মনটা একটু হালকা হয় দেবদূতের। কিছুক্ষণ ভেবে প্রত্যুষদাকে কালকের ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন করে দেয়। কাল সারাদিন ওকে তানিয়ার সঙ্গে কাটাতে হবে, আর বেশি দেরি হয়ে যাওয়ার আগেই নিজেদের মধ্যে জড়ো হওয়া বরফ কাল গলিয়ে যে ওকে ফেলতেই হবে।
দেবদূত বুঝে গেছে মানুষ শুধু বিরক্ত হয়ে দূরে সরে যায় না, অনেক সময় ভীষণ ভালোবেসে প্রচণ্ড অভিমানেও নিজেকে দূরে সরিয়ে নেয়। সুহাসিনী বারান্দায় এসে দাঁড়ান, ভাবেন হয়তো আর কয়েক বছরই বাঁচব, কিন্তু আমার আদরের নাতনির জীবনের ভালোবাসার অভাব তাকে উপর থেকে তাড়া হয়ে মনে হয় না আর দেখতে হবে। মৃদু হাসি ফুটে ওঠে বৃদ্ধার মুখে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।